আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ভেক্টরের লেকচার 9-এ ভেক্টর ক্যালকুলাস নিয়ে আলোচনা করেছিলাম। সো সেটারই এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে লেকচার 10 আজকের ক্লাসটা, এবং আজকের ক্লাসটা বলা যায় আমাদের ভেক্টরের লাস্ট ক্লাস। সো আশা করি সবাই হচ্ছে মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি দেখবে। তাহলে তোমাদের এই যে পুরো জার্নিটা, ভেক্টরের সাথে জার্নিটা আজকে হচ্ছে একদম বলা যায় শেষের দিকে চলে এসেছে। ওকে, সো আমরা বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করে দেই। ভেক্টর ক্যালকুলাস নিয়ে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে ভেক্টর ক্যালকুলাস মেইনলি দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। অর্থাৎ আমরা চাইলে ডিফারেন্সিয়েশন করতে পারি, চাইলে ইন্টিগ্রেশন করতে পারি। হোক সেটা ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশন, এইটাকে একসাথে করে আমরা কি বলে থাকি? ক্যালকুলাস বলে থাকি। ঠিক আছে, সো একসাথে আমরা এটাকে ক্যালকুলাস বলতে পারি। এখন কথা হচ্ছে গিয়ে সেই ক্যালকুলাসের প্রয়োগটা কোথায়? আমরা তো লাস্ট ক্লাসে ক্যালকুলাসের দুই একটা ইকুয়েশন বা ফর্মুলা দেখেছিলাম, সূত্র দেখেছিলাম, সেটার প্রয়োগটা হচ্ছে আজকে আমরা ক্লাসে দেখব, এই ক্লাসে দেখব। সো এটা দেখার আগে আমরা একটা অপারেটর সম্পর্কে জানতে হবে। ভেক্টর ক্যালকুলাস জানার আগে, এই যে ক্যালকুলাস তো জেনে ফেলছি আমরা অলমোস্ট, সো এটার সাথে সাথে আমাদের একটু অপারেটর সম্পর্কে জানতে হবে। অপারেটর, অপারেটর জিনিসটা কি এটা সম্পর্কে একটু জানতে হবে। সো সিম্পলি যদি বলি, অপারেটর মানে হচ্ছে যে অপারেট করতে পারে, যে কোনো একটা কাজ করাইতে পারে। যেমন তোমরা পড়েছিলা যে প্লাস যেটা আছে, প্লাস চিহ্ন, যোগ চিহ্ন, এটা একটা অপারেটর। মাইনাস যেটা আছে, এটা একটা অপারেটর। সিমিলারলি ধরো আমি লিখলাম হচ্ছে সাইন, অথবা লিখলাম হচ্ছে কজ। এগুলাকে বলা হয় হচ্ছে ত্রিকোণমিতিক অপারেটর। এই যে প্লাস মাইনাস সাইন কজ সবগুলাই হচ্ছে এক একটা অপারেটর, কারণ তারা যে কোনো দুইটা সংখ্যা বা সংখ্যার মধ্যে কি করতে পারে? কোনো একটা কাজ করতে পারে। যেমন এই প্লাসের আলাদা করে কোনো ভ্যালু নাই, এই প্লাসের আলাদা করে কোনো মিনিংও নাই, কিন্তু আমি যদি দুইটা সংখ্যার মাঝখানে একে বসাই দেই, ধরো 3+5, এটা বসাই দিলাম, তাহলে সেইখান থেকে একটা রেজাল্ট আমাদেরকে শো করবে। তাহলে এই যে যখন সে দুইটা সংখ্যার মাঝখানে বসলো, তখন সে তাদের মধ্যে একটা কাজ করাইতে সক্ষম হইলো। যেহেতু সে দুইটা দুইটা সংখ্যার মাঝে কাজ করাইতে পারছে, সো আমরা তাকে বলতে পারি সে একটা অপারেটর। তাহলে এই যে প্লাস একটা অপারেটর, সিমিলারলি মাইনাস একটা অপারেটর। তারপরে দেখো সাইন, সাইনের নিজস্ব কোনো ভ্যালু নাই বা নিজের কোনো হচ্ছে পরিচয় নাই, অথচ এই সাইনের পাশে যদি আমরা একটা নাম্বার বসাই দিই, ধরো হচ্ছে সাইন 30 ডিগ্রি, আমরা একটা অ্যাঙ্গেল বসাই দিলাম, তাহলে এখান থেকে রেজাল্ট কত আসবে? এই যে তোমরা ক্যালকুলেটরে চাপ দিলে পেয়ে যাবার রেজাল্টটা হচ্ছে হাফ। একইভাবে আমি যদি এখানে লিখি cos 30 ডিগ্রি, তাহলে সে এখান থেকে একটা রেজাল্ট আমাদেরকে দেখাবে, যেটার ভ্যালু আসবে √3/2। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে যে যারা যারা হচ্ছে নিজেরা কোনো কিছু করতে পারে না, নিজেদের কোনো ভ্যালু নাই, বাট কোনো এক বা একাধিক সংখ্যার মধ্যে কোনো একটা কাজ করাইতে পারে, তাদেরকে আমরা বলে থাকি অপারেটর। সো এখান থেকে আমরা দেখলাম যে অনেক ধরনের অপারেটর হইতে পারে, তার মধ্যে প্লাস মাইনাস সাইন কজ এগুলো হচ্ছে খুবই ফেমাস বা পরিচিত অপারেটর। আচ্ছা, আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভেক্টর অপারেটর সম্পর্কে জানতে হবে। খুবই ফেমাস একটা ভেক্টর অপারেটর হচ্ছে নেবলা। ঠিক আছে, নেবলা, নেবলা। এই নেবলা যে অপারেটরটা আছে এটাকে প্রকাশ করা হয়, নেবলা যে অপারেটরটা আছে এটাকে প্রকাশ করা হয় হচ্ছে এরকম। আমরা এটাকে আমরা এটাকে ইনভার্স ডেল চিহ্ন বলতে পারি, এরকম বলা যায় আর কি, উল্টা একটা ডেল চিহ্ন এরকম। ঠিক আছে, এরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এন্ড যেহেতু এটা একটা ভেক্টর অপারেটর, তাহলে অবশ্যই এই যে নেবলা যেটা থাকবে সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি হবে। নেবলা হচ্ছে একটা ভেক্টর রাশি। এন্ড এটার পরিচয়টা যদি আমি বলি, নেবলার যে একটা পরিচয় সেটা হচ্ছে এরকম, যে ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে। তোমাদের কাছে এই যে ডেল কথাটা একটু অপরিচিত লাগতে পারে, আমি একটু পরেই সেটা এক্সপ্লেন করে দিচ্ছি। এন্ড তার সাথে সাথে আরেকটা রাশি আছে প্লাস ডেল ডেল জেড অফ কে। এই যে পুরো ব্যাপারটা, এই যে পুরো ব্যাপারটা, নেবলা ইজ ইকুয়ালস টু ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে, এই ব্যাপারটা আমাদের পুরো ভেক্টর ক্যালকুলাস জুড়ে কাজে লাগবে। সো তোমাদের প্রথম কাজ হচ্ছে মনে রাখা, নেবলা হচ্ছে একটা অপারেটর যে অন্য যে কোনো অপারেটরের মতোই কি করতে পারে? কাজ করতে পারে। অন্য যে কোনো অপারেটরের মতোই কি করতে পারে? কাজ করতে পারে। তাছাড়া নেবলা অপারেটরের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা ভেক্টর অপারেটর। এটা কি একটা ভেক্টর অপারেটর? তো এখন কথা হচ্ছে গিয়ে এই ভেক্টর অপারেটরটাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেটাই আমাদের মেইন টার্গেট রাখা উচিত। তাছাড়া এই জায়গায় ডেল মানে কি সেটা আমাদের একটু জানতে হবে। সো আমরা গত ক্লাসেই দেখেছিলাম যে আমাদের ক্যালকুলাস যেটা, সেটাকে আমরা দুইটা পার্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে আমাদের ধরতে পারো ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই যে ডিফারেন্সিয়েশন যেটা আছে বা অন্তরীকরণ যেটা আছে, আমরা বাংলায় যেটাকে অন্তরীকরণ বলে থাকি, সেই অন্তরীকরণ আবার দুই রকম হয়ে থাকে। অন্তরীকরণ এটা আবার দুই রকম হয়ে থাকে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কি? ডিফারেন্সিয়েশন।
ডিফারেন্সিয়েশন। এইটা আবার দুই রকম হইতে পারে। কি কি রকম হইতে পারে? এইটা হইতে পারে হচ্ছে পূর্ণ অন্তরীকরণ, মানে ফুল একদম পরিপূর্ণ অন্তরীকরণ হইতে পারে, অথবা এটা আংশিক অন্তরীকরণ হইতে পারে। এটাকে আমরা বলতে পারি পূর্ণ অন্তরীকরণ, পূর্ণ একদম ফুললি আমরা অন্তরীকরণ করব। আর আরেকটা হচ্ছে আংশিক অন্তরীকরণ, মানে পার্শিয়ালি আমরা অন্তরীকরণ করব। একটা হচ্ছে পূর্ণ অন্তরীকরণ আর আরেকটা হচ্ছে পার্শিয়ালি অন্তরীকরণ। ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আংশিক অন্তরীকরণকে বলা যাবে কি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো এই জায়গাটাতে আমরা যখন পূর্ণ অভ্যন্তরীণ নিয়ে কাজ করব, আমাদেরকে কি করতে হবে? দুইটার মধ্যে পার্থক্য জানতে হবে। তো প্রথম পার্থক্যটা হচ্ছে পূর্ণ অন্তরীকরণ যেটা আছে এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ডিডিএক্স দ্বারা। এই যে ডিডিএক্স, আমরা লাস্ট দিন যে অন্তরীকরণটা করেছিলাম সেখানে নিশ্চয়ই তোমরা দেখছো যে ডি দ্বারা আমরা নর্মালি এক্সপ্রেস করি ডিফারেন্সিয়েশনকে। সো উপরের ডি দ্বারা কি বোঝায়? ডিফারেন্সিয়েশন করতে হবে। আর নিচের ডি দ্বারা বোঝায় হচ্ছে কার সাপেক্ষে করব। এই যে ডি এক্স লিখা, তার মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা লাস্ট ক্লাসে যে ডিফারেন্সিয়েশনটা দেখেছিলাম সেখানে দেখেছি যে আমাদের ডি দ্বারা অন্তরীকরণকে প্রকাশ করা হয়, কিন্তু আমরা চাইলে এটাকে ডি দ্বারা প্রকাশ না করে ডেল দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, ডেল। ডেল মানে হচ্ছে যে ক্ষুদ্র পরিবর্তন বোঝায়, যেটা ডেল। তোমরা ডেল 19 এরকম পড়ে আসছো যে এটা হচ্ছে ডেল, এটা হচ্ছে ক্যাপিটাল ডেল, আর এটার স্মল ভার্সন হচ্ছে এরকম। ঠিক আছে, যদি এটা ডি ছিল মানে একটু বাঁকানো আর কি, এটাকে অনেকে এইভাবে লিখে, আবার এইভাবে লেখা যায়, দুইটাই সঠিক, উপরেরটা নিচেরটা দুইটাই সঠিক। তাহলে আমরা যেটা করতে পারি এখানে লিখতে পারি যে ডেল ডেল এক্স এরকম। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে ডিডি এক্স থাকলে বুঝাবে হচ্ছে পূর্ণ অন্তরীকরণ, আর ডেল ডেল এক্স থাকলে বুঝাবে যেটা, সেটা হচ্ছে আংশিক অন্তরীকরণ। ঠিক আছে, ডিডি এক্স থাকলে বুঝাবে হচ্ছে পূর্ণ অন্তরীকরণ, আর ডেল ডেল এক্স থাকলে বুঝাবে আংশিক অন্তরীকরণ। এবার আমাদের যে কাজটা জানতে হবে সেটি হচ্ছে যে পূর্ণ অন্তরীকরণ আর আংশিক অন্তরীকরণের মধ্যে পার্থক্যটা কি। আসলে একটা পার্থক্য আমরা দেখলাম যে তাদের প্রকাশ করা হয় দুইটা ভিন্ন রাশি দ্বারা। এবার কাজের মধ্যে পার্থক্যটা কি, বা আমরা যখন ম্যাথ করতে যাব তখন পার্থক্যটা কি, সেজন্য আমাদেরকে দুইটা এক্সাম্পল কনসিডার করতে হবে। ধরো এটা একটা এক্সাম্পল। ওকে, সো ধরো এটা একটা এক্সাম্পল, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, মনে করো হচ্ছে প্লাস এক্স ওয়াই, এরকম আছে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। সো এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করতে যাব, দেখো কার রেসপেক্টে বা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আমরা লাস্ট দিন শিখে আসছি। পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে, এবং এক্স এর উপরে আগে ছিল পাওয়ার 2, এখন সেটা কমে কত হয়ে যাবে? 1, অর্থাৎ এটা হয়ে যাবে 2x। এন্ড তারপরে দেখো এখানে কি আছে? এক্স ওয়াই। এক্স ওয়াই এর মধ্যে, এক্স ওয়াই এর মধ্যে যেটা করতে হবে, এক্স একটা চলক আমরা জানি, ওয়াই আর একটা চলক, দুইটা এখানে চলক হিসাবে কাজ করতেছে। তাহলে দুইটাই যেহেতু চলক হিসেবে কাজ করতেছে, এখানে তো একাধিক রাশি, একাধিক রাশি একসাথে গুণ আকারে আছে, তাহলে এখানে আমাদের নতুন একটা ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা হচ্ছে এরকম যে ডিডি এক্স অফ ইউভি, ডিডি এক্স অফ কি? ইউভি। ইউ মানে হচ্ছে এটা একটা ফাংশন আকারে থাকবে, ভি হচ্ছে আরো একটা ফাংশন, অর্থাৎ ইউ হচ্ছে একটা রাশি, ভি আর একটা রাশি, এবং দুইটাই কি আকারে আছে? গুণ আকারে। তো কখনো যদি এরকম দেখো যে ডিফারেন্সিয়েশনে দুটা রাশি গুণ আকারে আছে এবং এক্স এর সাপেক্ষে তাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ফর্মুলাটা হচ্ছে এরকম বা সূত্রটা হচ্ছে এরকম: একটাকে স্থির রাখবো আমরা আর আরেকটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করব। একটাকে স্থির রাখবো আর একটাকে ডিফারেন্সিয়েট করব। যেমন দেখো, ইউ কে স্থির রাখছি এখানে আর ভি কে ডিফারেন্সিয়েট করছি, তারপর একটা প্লাস হবে। এবার ভি কে স্থির রাখতে হবে আর ইউ যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটাই হচ্ছে ফর্মুলা। দুইটা রাশি যদি গুণাকারে থাকে, বীজগাণিতিক রাশি দুটা যদি একসাথে গুণাকারে থাকে এবং তাদেরকে আমরা যদি ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে একটাকে স্থির রাখতে হবে আর একটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। প্লাস আগে যেটাকে আমরা স্থির রাখছিলাম ওটাকে এবার ডিফারেন্সিয়েট করব, আর আগে যেটাকে ডিফারেন্সিয়েট করেছিলাম সেটাকে এবার কি রাখবো? স্থির রাখবো। সো এই ব্যাপারটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখো এই যে এখানে একটা প্লাস চিহ্ন আছে। এক্স ওয়াই, এক্স ওয়াই এর মধ্যে আমরা যেটা করব, শুরুতে এক্স কে স্থির রেখে দিব, তাহলে ডিফারেন্সিয়েট করতে হবে কাকে? ওয়াই কে। এরকম হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স। তারপর একটা সূত্রের প্লাস, এই যে এই প্লাসটাই বসাইছি এখানে। ঠিক আছে, সূত্রের প্লাস। এরপরে কি করতে হবে? আগে আমরা এক্স কে স্থির রাখছিলাম আর ওয়াই কে ডিফারেন্সিয়েট করছিলাম, এবার ওয়াই কে স্থির রাখতে হবে আর এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটা হয়ে যাবে এরকম যে ডিডি এক্স অফ এক্স। ঠিক আছে, এবার খেয়াল করো এখানে তো 2x আছেই, তাছাড়া এই জায়গাটাতে এক্স এর সাথে গুণ আকারে আছে কি? ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। তার সাথে প্লাস এই যে ওয়াইটা আছে সে তো আছেই, ডিএক্স বাই এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন সেটা কত হয়ে যায়? আমরা নর্মালি জানি 1 হয়ে যায়। তাহলে ওয়াই ইন্টু 1 মানে এটার রেজাল্ট কত চলে আসবে?
ওয়াই চলে আসবে। ওয়াই ইন্টু ওয়ান মানে এটা রেজাল্ট কত চলে আসবে? ওয়াই। তাহলে এখান থেকে আমরা যে রেজাল্টটা পাইলাম, ফাইনাল রেজাল্ট, সেটা হচ্ছে এরকম। ফাইনাল রেজাল্টটা হচ্ছে এরকম যে 2x প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের ফাইনাল রেজাল্ট যখন আমরা ডি দিয়ে ডিফারেন্সিয়েট করতেছি। এবার আমি এটাকে একটু ডেল দ্বারা ডিফারেন্সিয়েট করে দেখাই যে ডেল দ্বারা ডিফারেন্সিয়েট করলে কি হবে। ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, ঠিক আছে। এবার হচ্ছে আমি ডেল দ্বারা এটাকে এক্সপ্রেস করলাম। আগে কি করেছিলাম? ডি দ্বারা এক্সপ্রেস করেছিলাম, এবার হচ্ছে ডেল দ্বারা এক্সপ্রেস করলাম। তাহলে ডেল দ্বারা যখন এক্সপ্রেস করতেছি, খেয়াল করো এখানে কার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি? এক্স এর সাপেক্ষে। এন্ড আমরা অলরেডি জানি যে ডেল দ্বারা এটাকে প্রকাশ করা হলে সেটা বোঝাবে কি? আংশিক অন্তরীকরণ। তাহলে এখন এক্স এর সাপেক্ষে এই যে এক্স স্কোয়ারের যে ডিফারেন্সিয়েশন সেটা কত হয়ে যাবে? আগের মতোই 2x হয়ে যাবে প্লাস। এবার খেয়াল করো আংশিক মানে কি? আংশিক মানে হচ্ছে যে পুরোটার উপর কাজ করবে না। আংশিক মানে হচ্ছে পুরোটার উপর কাজ করবে না। তাহলে কার উপর কাজ করবে? এই যে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে সেটা শুধু এক্স এর জন্যই প্রযোজ্য হবে। দেখো আবারও বলতেছি, এখানে আমাদের চলক হিসাবে কে কাজ করতেছে? এখানে চলক হিসাবে এক্স কাজ করতেছে। এন্ড এখানে যে ডিফারেন্সিয়েশনটা সেটা কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নাকি পূর্ণ ডিফারেন্সিয়েশন? এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ। তাহলে যখনই আংশিক অন্তরীকরণ চলে আসবে তখন আমরা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, শুধুমাত্র সে চলক হিসাবে কাজ করবে এবং বাকি সবাই ধ্রুবক হিসেবে কাজ করবে। আবারও বলতেছি, যখন আমরা আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিয়ে কাজ করব তখন আমরা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি শুধুমাত্র সে চলক হিসেবে কাজ করবে বা ভেরিয়েবল হিসেবে কাজ করবে এবং বাকি যারা আছে সবাই ধ্রুবক বা কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। আর একটু আগে আমরা যে ম্যাথটা করে আসছিলাম সেটা ছিল একটা পূর্ণ ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ছিল না। সো পূর্ণ ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের যতগুলা চলক থাকবে এক্স ওয়াই জেড সবাই চলক হিসেবে কাজ করবে। যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি শুধু সে না, সবাই এখানে চলক হিসেবে কাজ করবে। আর যেটা হবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, পার্শিয়াল মানে কি? যে একটা অংশ শুধু এখানে চলক হিসেবে কাজ করবে। কোন অংশটা? যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি সেই অংশটাই শুধু চলক হিসেবে কাজ করবে এবং বাকি সবাই সেখানে ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে এবার খেয়াল করো, এখানে যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি, তাহলে এক্স এখানে শুধুমাত্র চলক হিসেবে কাজ করবে আর বাকি যা আছে সব কি হিসেবে কাজ করবে? ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে ধ্রুবক যদি থাকে, এখানে দেখো চলকের সাথে একটা ধ্রুবক গুণ আকারে আছে, তো আমরা যেটা জানি যে ধ্রুবক যদি গুণ আকারে থাকে তাহলে সেটাকে আগে বাইরে বের করে নিতে হয়। সেটাকে কি করতে হয়? আগে বাইরে বের করে নিতে হয়। এবং তারপরে এক্স এর সাপেক্ষে এই যে এক্স এর যে ডিফারেন্সিয়েশন সেটা কত হয় আমরা নর্মালি জানি? 1 হয়ে যায়। তাহলে এখান থেকে রেজাল্ট আসতেছে কত? 2x প্লাস ওয়াই। এখান থেকে রেজাল্ট হয়ে যাবে 2x প্লাস ওয়াই। আশা করি বুঝতে পেরেছো। আমি এখানে শর্টে লিখে দিচ্ছি যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এর ক্ষেত্রে যার সাপেক্ষে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন আমরা করব, যার সাপেক্ষে অন্তরীকরণ করব শুধুমাত্র সে চলক হিসেবে কাজ করবে। আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে কি হবে? যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব বা অন্তরীকরণ করব শুধুমাত্র সে চলক হিসেবে কাজ করবে আর বাকি যা থাকবে সবাই কি হিসেবে কাজ করবে? ধ্রুবক হিসেবে কাজ করবে। এটা মনে রাখতেই হবে। এন্ড যখন আমরা পূর্ণ অন্তরীকরণ করব বা ফুল ডিফারেন্সিয়েশন যেটাকে আমরা বলতে পারি, এটার ক্ষেত্রে এক্স ওয়াই জেড এরকম রাশিগুলা সবাই কি হিসেবে কাজ করবে? সবাই চলক হিসেবে কাজ করবে। সো আশা করি পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো যে আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব শুধুমাত্র সে চলক হিসেবে কাজ করবে আর এর বাইরে যারা থাকবে সবাই ধ্রুবক হিসেবে কাজ করবে। আর ফুল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি হবে? এক্স ওয়াই জেড এরকম যতগুলা টার্মই থাকুক সবাই কি হিসেবে কাজ করবে? চলক হিসেবে কাজ করবে। আর সবাই যখন চলক হয়ে যাবে, যদি দুইটা চলক গুণ আকারে থাকে তাহলে যে ইউভি ফর্মুলা ইউজ করতে হবে, যদি তিনটা চলক গুণ আকারে থাকে তাহলে ইউভি ডাব্লিউ ফর্মুলা ইউজ করতে হবে, যেটা আর একটু জটিল। তো আমাদের তিনটা আপাতত শেখার দরকার নেই, তোমরা যদি ডিফারেন্সিয়েশন করে থাকো সেখানে শিখবা। এই পর্যন্ত জানলেই হবে। ভেক্টরের ডিফারেন্সিয়েশন বা ভেক্টরের ক্যালকুলাস এইটুকু বোঝার জন্য আমাদের এতটুকু জানলেই হবে। ওকে। তো আশা করি বুঝাইতে পারছি যে পূর্ণ ডিফারেন্সিয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এই দুইটা ওয়ার্ডের মধ্যে বা দুইটা ব্যাপারের মধ্যে পার্থক্যটা কি।
আচ্ছা, আমি যদি আরো একটু পেছনে যাই, এই যে আমরা এখানে যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে নেবলা। সো নেবলা হচ্ছে একটা অপারেটর, সে কি করে অপারেট করে, কার মধ্যে অপারেট করবে, বিভিন্ন সংখ্যা বা চলকের মধ্যে অপারেট করবে বা কাজ করবে। এবং সেই নেবলার মধ্যে আমরা দেখতেছি হচ্ছে ডেল কথাটা আছে। ডেল মানে কি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। প্রথম পদের মধ্যে দেখা যাচ্ছে ডেল ডেল এক্স আছে, তার মানে এখানে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। পরের পদে আছে ডেল ডেল ওয়াই, মানে এখানে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। এন্ড তারপরে আছে ডেল ডেল জেড, যেখানে জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, আর তার সাথে তো আইজে কে থাকবেই। এই ব্যাপারগুলোকে কাজে লাগিয়ে আমরা টোটাল তিনটা তিনটা কনসেপ্ট এখান থেকে নতুন করে আলোচনা করব। ঠিক আছে, এইটুকু আপাতত আশা করি বুঝে গেছো। এখান থেকে আমরা তিনটা নতুন কনসেপ্ট আলোচনা করব। একদম শুরুতে আমরা যেটা পড়বো সেটি হচ্ছে গ্রেডিয়েন্ট। সেটি হচ্ছে গ্রেডিয়েন্ট। এটাকে বাংলায়ও গ্রেডিয়েন্টই বলে। আচ্ছা, এটাকে গ্রাডিয়েন্টও বলতে পারো, সমস্যা নাই। গ্রেডিয়েন্ট, ঠিক আছে। আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট মানে মনে রাখবা যেটা, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একটা স্কেলার রাশি থাকবে আমাদের কাছে। একটা স্কেলার রাশি ধরে নিলাম, আমাদের সেই স্কেলার রাশিটা হচ্ছে ফাই। ফাই হচ্ছে একটা রাশি, স্কেলার রাশি। সেই স্কেলার রাশিকে আমি যদি নাবলা দ্বারা গুণ করি, স্কেলার রাশিকে যদি আমরা নাবলা নাবলা দ্বারা গুণ করি, তাহলে যে রেজাল্টটা পাবো তাহলে যে রেজাল্টটা পাবো সেটাই হবে গ্রেডিয়েন্ট। সেটাই কি হবে, গ্রেডিয়েন্ট। তাহলে আমি এখানে বলতে পারি ফাই হচ্ছে একটা স্কেলার রাশি। আমি ফাই এর পরিচয় লিখে দিচ্ছি। ফাই যেটা আছে সে হচ্ছে একটা স্কেলার রাশি। স্কেলার রাশি মানে কি, যার সাথে তোমার আই জে কে অর্থাৎ কোনো ডিরেকশন থাকবে না। তো সিম্পলি চিন্তা করে ধরো আমাদের কাছে আছে ফাইভ। ফাইভ মানে একটা সংখ্যা, একটা কনস্ট্যান্ট রাশি। এটার সাথে কিন্তু আই জে কে বা কোনো ভেক্টর ফর্ম নাই, তাহলে ধরে নিতে পারি এটা একটা স্কেলার রাশি। এই স্কেলার রাশিকে এই স্কেলার রাশিকে আমি যদি একটা ভেক্টর দ্বারা গুণ দেই, ধরে নাও হচ্ছে ধরো 3i, এটা দ্বারা আমি এটাকে গুণ করলাম 3i। এই আই আবার মনে করবা জটিল সংখ্যা, সো উপরে অবশ্যই ক্যাপ দিতে হবে, ভেক্টরের আই। তাহলে 3i দ্বারা যদি আমি 5 কে গুণ করি, তাহলে এখান থেকে রেজাল্ট কত আসবে, 15i। 3i দ্বারা 5 কে গুণ দিলে রেজাল্ট কত আসবে, 15i। এবার একটু ভালো করে বুঝো এখানে, আমি 3i মানে একটা ভেক্টর রাশি দ্বারা, এটা ছিল একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশি দ্বারা আমি কি করেছি, ভেক্টর রাশি দ্বারা একটা স্কেলার রাশিকে গুণ দিয়েছি। একটা ভেক্টর রাশি দ্বারা একটা স্কেলার রাশিকে গুণ দিয়েছি। গুণ দেওয়ার কারণে আমার যে ফাইনাল রেজাল্টটা আসছে, দেখো তো এই রেজাল্টটা কি ধরনের রেজাল্ট। এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, দেখো সাথে আই আছে, এটা একটা ভেক্টর রাশি। তো আমি আবারও বলে দিচ্ছি, দেখো এখানে আমরা শুরুতে যে রাশি নিয়ে কাজ করেছিলাম, শুরুতে সে ছিল একটা স্কেলার রাশি। সে ছিল একটা স্কেলার রাশি এবং কি দ্বারা গুণ দিয়েছি, একটা ভেক্টর রাশি দ্বারা গুণ দিয়েছি। ফাইনাল রেজাল্ট যেটা আসছে সেটা কি ধরনের রাশি, সেটা একটা ভেক্টর রাশি। সো সিম্পলি চিন্তা করলে এভাবে বলা যায়, একটা স্কেলার রাশিকে একটা ভেক্টর রাশি দ্বারা যদি নর্মাল গুণ দেওয়া হয়, নর্মাল গুণ এখানে কিন্তু ডট গুণ বা ক্রস গুণ এগুলো আসে না। ঠিক আছে, একটা স্কেলার রাশিকে একটা ভেক্টর রাশি দ্বারা যদি নর্মাল গুণ দেওয়া হয়, তাহলে যে রেজাল্টটা আসছে সেটা কি হয়ে যায়, একটা ভেক্টর রাশি হয়ে যায়। সেই রেজাল্টটা একটা ভেক্টর রাশি হয়ে যায়। তাহলে এখানে খেয়াল করো, ফাই ছিল একটা স্কেলার রাশি। সেই ফাইকে আমি নেবলা দ্বারা গুণ দিছি। নেবলা কি ধরনের রাশি, নেবলা হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে একটা স্কেলার রাশিকে যখন আমি একটা ভেক্টর রাশি দ্বারা গুণ দিচ্ছি, আমার ফাইনাল রেজাল্ট যেটা আসবে সেটাও কি হবে, একটা ভেক্টর রাশি হবে। তাহলে গ্রেডিয়েন্ট দ্বারা আমরা কি করতে পারি, আমাদের কাজটা কি খেয়াল করো। গ্রেডিয়েন্ট দ্বারা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা স্কেলার রাশিকে একটা স্কেলার রাশিকে আমরা ভেক্টর রাশিতে কনভার্ট করতে পারি। একটা স্কেলার রাশিকে আমরা কি করতে পারি, একটা ভেক্টর রাশিতে কনভার্ট করতে পারি। তো সহজে ভাবে মনে রাখলে এভাবে মনে রাখতে পারো যে আমাদের কাছে কখনো যদি একটা স্কেলার রাশি থাকে, সেটাকে যদি ভেক্টর রাশিতে কনভার্ট করতে হয়, তাহলে আমরা কি করে ফেলবো, তার গ্রেডিয়েন্ট বের করে ফেলবো। আর গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয়, ওই স্কেলার রাশিকে আমরা একটা নেবলা দ্বারা গুণ দিয়ে দিব। ওই স্কেলার রাশিকে কি করবো, আমরা একটা নেবলা দ্বারা গুণ দিয়ে দিব। সিম্পল ব্যাপার। একটা স্কেলার রাশি আমাদের কাছে থাকবে, সেটাকে যদি আমরা নেবলা দ্বারা গুণ দিয়ে দেই, তাহলে যে রেজাল্টটা পাবো সেটাকে বলা হবে কি, তার গ্রেডিয়েন্ট। এবং ওই রেজাল্টটা হবে একটা ভেক্টর রাশি। ওই রেজাল্টটা কি হবে, একটা ভেক্টর রাশি। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল এখান থেকে সলভ করি। আচ্ছা, এরকম ধরো একটা রাশি দেওয়া আছে যে ফাই মানে একটা স্কেলার ফিল্ড তোমার কাছে আগে থেকেই দেওয়া আছে। সেটা হচ্ছে ধরো এরকম যে 2x প্লাস 3y প্লাস ধরে নাও হচ্ছে 4z। ঠিক আছে, 2x প্লাস 3y প্লাস 4z। প্রশ্ন হলো যে এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো। এই যে তোমার স্কেলার রাশি যেটা দেওয়া আছে এটার গ্রেডিয়েন্ট বের করতে হবে।
তাহলে আমরা জানি যেটা, সেটা হচ্ছে কোনো একটা স্কেলার রাশির গ্রেডিয়েন্ট বের করতে গেলে ওই স্কেলার রাশিকে নেবলা দ্বারা গুণ দিয়ে দিতে হবে। তাহলে এটার নেবলা দ্বারা যদি আমরা এটাকে গুণ দেই, এটা হচ্ছে আমাদের নেবলা, এটা দ্বারা ফাইকে গুণ দিব। তাহলে নেবলার যে রেজাল্টটা, সেটা নেবলার যে মান যেটা জানি আমরা, সেটা হচ্ছে এরকম, ডেল ডেল এক্স অফ আই প্লাস থাকবে কি ডেল ডেল ওয়াই অফ জে, প্লাস থাকবে হচ্ছে ডেল ডেল জেড অফ কে। এই জিনিসটা দ্বারা, এই যে আমাদের নেবলা যেটা আছে, এটা দ্বারা কাকে গুণ দিব আমরা, ফাই কে গুণ দিব। তাহলে 2x হবে, তার সাথে হচ্ছে 3y হবে, আর তার সাথে যেটা হবে সেটা হচ্ছে 4z। তো এবার যেটা করব আমরা, সিম্পল গুণ তো আমরা সবাই জানি, এই রাশি দ্বারা এটাকে একবার গুণ দিব প্রথমটাকে, তারপরে সেকেন্ডটাকে আরেকবার গুণ দিব, তারপরে থার্ড যেটা আছে সেটাকে আরেকবার গুণ দিব, নর্মালি আমরা যেভাবে গুণ দিই আর কি। তাহলে ডেল ডেল এক্স আই দ্বারা, এই যে ডেল ডেল এক্স অফ আই, এটা দ্বারা আমরা কাকে গুণ দিব, এটা দ্বারা হচ্ছে আমরা এই পুরো জিনিসটাকে একবার গুণ দিব। এই পুরো জিনিসটাকে একবার গুণ দেওয়া মানে কি, 2x কে গুণ দিব, তারপরে 3y কে গুণ দিব, তারপরে 4z কে গুণ দিব। সো আমি কঠিন না করে যেটা করতে পারি সেটা হচ্ছে, এই আই তো আমাদের আছেই, তার সাথে পুরোটা একবার লিখে ফেলি, 2x প্লাস 3y প্লাস 4। তারপরে এই যে মাঝখানে প্লাস সাইন আছে, এই প্লাস সাইন এটা বসাইলাম। এন্ড তারপরে আছে হচ্ছে ডেল ডেল ওয়াই অফ জে, ডেল ডেল ওয়াই অফ জে, এটা দিয়ে আবার পুরোটাকে গুণ দিতে হবে। সো পুরোটা কি, একটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস হচ্ছে 4z, তারপরে আবার এই যে প্লাস সাইন, তারপরে আছে হচ্ছে ডেল ডেল জেড, ডেল ডেল জেড এর রেসপেক্টে আবার আমরা কি করব, 2x প্লাস 3y প্লাস 4z, এটাকে ডিফারেন্সিয়েট করব। ওকে, এবার খেয়াল করো, আচ্ছা অবশ্যই এখানে সাথে হচ্ছে কে থাকবে। এবার খেয়াল করো, এক্স এর রেসপেক্টিভে ডেল ডেল এক্স মানে কি, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। সো এক্স এর সাপেক্ষে যখন আমি এই যে 2x কে অন্তরীকরণ করতে যাব, 2 এখানে ধ্রুবক হিসেবে কাজ করবে, সে বাইরে চলে আসবে, আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি অলরেডি 1 হয়ে যাবে। তাহলে 2 × 1 মানে সেটা শুধু 2 থেকে যাবে, শুধু 2। তারপরে খেয়াল করো, এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, দেখো এখানে কোনো এক্সই নাই, তাহলে এক্স এর সাপেক্ষে এই পুরোটা ধ্রুবক। আর আমরা জানি যে কোনো একটা চলকের সাপেক্ষে একটা ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হয়ে যায় 0, তাহলে এটা লেখার দরকার নাই। আবার এক্স এর সাপেক্ষে 4z যেটা আছে, এখানে কোনো এক্সই নাই, তাহলে এই 4z এর ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে কত হয়ে যাবে, 0। তাহলে বাকি দুইটাই 0 হয়ে যাচ্ছে, শুধু থাকতেছে এখানে 2। আর 2 এর সাথে এই যে আই যেটা আছে সে গুণ আকারে থাকবে। ঠিক আছে, তারপরে একটা প্লাস দিলাম। দেন এখানে লেখা আছে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে, সো ওয়াই এর সাপেক্ষে এটা তো 0 হয়ে যাবে, এখানে কোনো ওয়াই নাই। ঠিক আছে, এরপরে 3y এর মধ্যে ওয়াই আছে, তাহলে এই যে 3 যেটা আছে সে কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1 হয়ে যাবে, আর তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে জে। ঠিক আছে, প্লাস এই জায়গাটাতে খেয়াল করো, লাস্টেরটাতে জেড এর সাপেক্ষে এই পুরোটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো জেড এর সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন 0, এটারও ডিফারেন্সিয়েশন 0, তাহলে জেড এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন আমরা জানি 1 হয়ে যাবে, এবং 4 বাইরে চলে আসবে, তাহলে 4 × 1 মানে শুধু 4 থেকে যাবে। আর তার সাথে অবশ্যই কে থাকবে, কে যেটা আছে সেটা থাকবে। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা, 2y প্লাস 3j প্লাস 4k। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা আরেকটু জটিল একটা এক্সাম্পল এখান থেকে দেখার চেষ্টা করি। সেকেন্ড যে এক্সাম্পলটা দেখবো সেটি হচ্ছে, ধরো এরকম, phi is equals to 3xy z cube plus 2x square y z minus 3xy এর গ্রেডিয়েন্ট 2 minus 1 minus 2 বিন্দুতে নির্ণয় করো। দেখো এখানে একটা এডিশনাল ইনফরমেশন আছে যেটা আমরা আগের ম্যাথে পাই নাই, সেটা হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে। এটা কোনো জটিল কিছু না, আগের ম্যাথটা আমরা যেভাবে সলভ করেছি ওইভাবে সলভ করব, এবং তারপরে ওই বিন্দুগুলা সেখানে বসাই দেবো। এক্স এর জায়গায় বসাবো হচ্ছে 2, ওয়াই এর জায়গায় -1, এবং জেড এর জায়গায় হচ্ছে -2। তাহলে প্রথম কাজ কি আমাদের, প্রথম কাজ হচ্ছে আমাদের এই জিনিসটাকে, এই যে ফাই যেটা আছে এটাকে হচ্ছে নেবলার সাথে নর্মাল গুণ দেওয়া, কারণ আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট বের করতে চাচ্ছি। তাহলে ফাইকে যদি আমরা এই যে ফাইকে হচ্ছে নেবলার সাথে নর্মাল গুণ দেই, তাহলে এরকম দাঁড়াবে যে ফাই নেবলা ইন্টু ফাই সমান সমান, এই যে আমরা নেবলার ভ্যালু জানি অলরেডি, ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে
প্লাস ডেল ডেল জেড অফ কে, আর তার সাথে ফাই গুণ আকারে থাকবে। সো ফাই এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 3x y z³ প্লাস 2x² y z মাইনাস 3xy। ঠিক আছে, সো প্রথম কাজ কি আমাদের, এই যে ডেল ডেল এক্স অফ আই দ্বারা এই পুরোটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি। তাহলে এবার খেয়াল করো, আমি এটাকে এভাবে লিখতে পারি, ডেল ডেল এক্স অফ আই, এইটা দ্বারা আমি পুরোটাকে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি। সো পুরোটা কি 3x y z³ প্লাস 2x² y z মাইনাস 3xy, এটা একবার। তারপরে কি করতে হবে, ডেল ডেল ওয়াই দ্বারা গুণ দিতে হবে, তারপরে ডেল ডেল জেড দ্বারাও গুণ দিতে হবে। তাহলে ডেল ডেল ওয়াই দ্বারা যদি গুণ দেই, এবং তার সাথে অবশ্যই এখানে কি থাকবে, জে থাকবে, এন্ড এখানে থাকবে হচ্ছে 3x y z³ প্লাস 2x² y z মাইনাস 3xy, এন্ড তারপরে যেটা থাকবে ফাইনালি সেটা হচ্ছে প্লাস ডেল ডেল জেড অফ কে, এইটা দ্বারাও কি করতে হবে, পুরোটাকে গুণ দিতে হবে। তাহলে পুরো রাশিটা কি 3x y z³ প্লাস 2x² y z মাইনাস 3xy, এরকম করে আমরা প্রত্যেকটা রাশি দ্বারা প্রত্যেকটা রাশিকে একবার করে গুণ দিব। ঠিক আছে, নর্মাল গুণের মতোই আর কি। তো এবার কাজ কি, এবার কাজ হচ্ছে ডিফারেন্সিয়েট করা। তো এটা কি ফুল ডিফারেন্সিয়েশন নাকি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, দেখেই বোঝা যাচ্ছে যেহেতু এখানে নেবলা আছে, তার মানে এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি আমি করা শুরু করি, দেখো শুরুতে হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। সো এক্স এর সাপেক্ষে এখানে এক্স হচ্ছে শুধুমাত্র চলক হিসেবে কাজ করবে, আর এর বাইরে যারা আছে সবাই কি হিসেবে কাজ করবে, ধ্রুবক হিসেবে। কারণ আমরা শিখে আসছি এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব শুধুমাত্র সে চলক হিসেবে কাজ করবে, আর বাকি সবাই ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে এখানে আমাদের চলক হচ্ছে এক্স, এক্স এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে এই যে 3y z³ এটা শুরুতেই বাইরে বের হয়ে চলে আসবে, কারণ এটা হচ্ছে পুরোটা ধ্রুবক, এখানে কোনো এক্স নাই। আর এক্স এর সাপেক্ষে এই এক্স এর ডিফারেন্সিয়েশন কত হয়ে যাবে, 1, সেটা লেখার দরকার নেই। ঠিক আছে, আশা করি বোঝা গেল। প্লাস এই যে মাঝখানে যে প্লাস সাইন আছে সেটা দিলাম। এক্স এর সাপেক্ষে আবারও আমি পুরোটাকে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে এই যে 2yz যেটা আছে সে বাইরে চলে আসবে। আর তার সাথে দেখো এক্স এর সাপেক্ষে x² এর ডিফারেন্সিয়েশন কি হবে, 2x হয়ে যাবে। এক্স এর সাপেক্ষে x² এর ডিফারেন্সিয়েশন হবে 2x। তারপর আছে মাইনাস 3xy, সো এক্স এর সাপেক্ষে 3y বাইরে চলে আসবে, এন্ড এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 হয়ে যাবে, ওটা লেখার দরকার নেই। তাহলে এই যে পুরোটা লিখে তার উপরে আমরা কত বসাই দেবো, তার সাথে আই বসাই দেবো। সিমিলারলি প্লাস ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। সো ওয়াই এর সাপেক্ষে যখন আমরা ডিফারেন্সিয়েট করতে যাব, তখন 3xz³ এটা বাইরে বের হয়ে চলে আসবে, আর ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1 হয়ে যাবে, ওইটা লেখার দরকার নাই। প্লাস ওয়াই এর সাপেক্ষে এই জায়গাটাতে যখন আমরা ডিফারেন্সিয়েট করতে যাব, তখন হয়ে যাবে কত, 2x² z, এই তিনটা জিনিস বাইরে চলে আসবে, আর ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1 হয়ে যাবে, ওটা আর লেখার দরকার নাই। তারপরে আছে মাইনাস ওয়াই এর সাপেক্ষে এই জায়গাটাতে 3x বাইরে বের হয়ে চলে আসবে, আর ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1, যেটা আর লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে পুরোটার সাথে কে গুণ থাকবে, জে। প্লাস কে এর সাপেক্ষে যখন আমরা ওই জেড এর সাপেক্ষে যখন আমরা ডিফারেন্সিয়েট করতে যাব, প্রথমত এই জায়গাটাতে 3xy, এই তিনটা জিনিস বাইরে চলে আসবে, 3xy। আর যেটা হবে জেড এর সাপেক্ষে z³ এর যে ডিফারেন্সিয়েশন সেটা হয়ে যাবে কত, 3z²। জেড এর সাপেক্ষে z³ এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 3z²। তারপরে একটা প্লাস সাইন থাকবে। দেন হচ্ছে জেড এর সাপেক্ষে যখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে যাব, 2x² y, এই জিনিসগুলো বাইরে চলে আসবে, এন্ড জেড এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে কত, 1। আর লাস্টলি যেটা থাকবে মাইনাস দিয়ে, মাইনাস জেড এর সাপেক্ষে এখানে কোনো জেডই নাই, তাহলে ডিফারেন্সিয়েশন কত হবে, 0। যেহেতু এখানে কোনো চলকই নাই, যেই চলকের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি ওইরকম কোনো চলক এখানে নাই, তাহলে ডিফারেন্সিয়েশনটা হয়ে যাবে 0, কারণ পুরোটা এখানে ধ্রুবক হিসেবে কাজ করতেছে। তাহলে এই পুরো জিনিসটার সাথে কে গুণ থাকবে, কে, ভেক্টর কে গুণ থাকবে। এবার দেখো আমাদের কিন্তু গ্রেডিয়েন্ট বের করা শেষ, বাট ওরা যেটা বলে দিছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্টটা বের করতে হবে একটা নির্দিষ্ট বিন্দুতে, 2 -1 -2। তাহলে এবার যেটা করতে হবে, এখানে যত জায়গায় এক্স ওয়াই জেড আছে তত জায়গায় আমরা 2 -1 -2 এই বিন্দুগুলা বসাই দেব। ঠিক আছে, তাহলে বিন্দুগুলা যদি বসাই দেই
প্রথমত খেয়াল করো কি আছে, 3yz কিউব। ওয়াই এর ভ্যালু হচ্ছে -1 আর জেড কিউবের ভ্যালু হবে -8। -8 দিয়ে -1 কে গুণ দিলে হবে +8, +8 দিয়ে 3 কে গুণ দিলে হবে 24। তারপরে আছে এখানে 4xyz। সো xyz এর যদি ভ্যালু আমরা হিসাব করি, x এর ভ্যালু 2, y এর ভ্যালু হচ্ছে -1, তাহলে 2 × -1 মানে -2, -2 দিয়ে আবার -2 কে গুণ করলে হয়ে যাবে +4। ওই 4 দ্বারা এখানকার 2 কে গুণ করলে হবে 8, 8 কে আবার 2 দ্বারা গুণ করলে হবে কত, 16। ঠিক আছে, এরকম রেজাল্ট আসবে আশা করি। তারপরে -3y, y এর ভ্যালু কত এখানে, -1, তাহলে -1 দ্বারা -3 কে যদি আমরা গুণ করি তাহলে সেটা হয়ে যাবে +3। এন্ড এই পুরোটার সাথে কে গুণ থাকবে, i, প্লাস 3xz কিউব। সো জেড কিউব মানে আগের মতোই -8 হয়ে যাবে। -8 দ্বারা যদি আমরা x কে গুণ দেই, অর্থাৎ 2 কে গুণ দেই, তাহলে -16। -16 দ্বারা যদি 3 কে গুণ দেই তাহলে হবে -48। এটা হয়ে যাবে কত, -48। তারপরে খেয়াল করো এখানে আছে 2x²z। সো জেড এর ভ্যালু কত জানি আমরা, -2। x² মানে 2², 2² এর ভ্যালু হবে 4, 4 দ্বারা -2 কে গুণ করলে হবে -8, -8 দ্বারা 2 কে গুণ করলে হবে -16, তাহলে এটা হয়ে যাবে -16 মাইনাস 3x। সো x এর ভ্যালু অবশ্যই 2, 2 দ্বারা 3 কে গুণ করলে হবে 6, তাহলে এটা হয়ে যাবে -6। এবং পুরোটার সাথে থাকবে হচ্ছে j, প্লাস 3xy ইন্টু 3z²। সো z² মানে হচ্ছে 4, 4 দ্বারা 3 কে মাল্টিপ্লাই করলে হবে কত, 12, 12 দ্বারা -1 কে গুণ করলে হবে -12, -12 দ্বারা 2 কে গুণ করলে হবে -12 দ্বারা 2 কে গুণ করলে হবে -24, -24 দ্বারা 3 কে গুণ করলে হবে -72, তাহলে এখানে চলে আসবে -72। তারপরে আছে প্লাস 2x²y, তাহলে y এর ভ্যালু হচ্ছে কত, -2, সরি -1, x² এর ভ্যালু হচ্ছে কত, 4, তাহলে 4 × -1 মানে -4, -4 দ্বারা 2 কে মাল্টিপ্লাই করলে হবে -8, তাহলে এখানে চলে আসবে -8। আর তারপরে তো 0 ছিল, এটা লেখার দরকার নেই। তো আশা করি এরকম রেজাল্টই আসবে আমি যদি ক্যালকুলেশন ভুল না করে থাকি। এন্ড ফাইনালি এখান থেকে 24, 16 আর হচ্ছে 3 আছে, তাহলে 24 + 16 + 3, এটা রেজাল্ট আসবে 43, 43i। তারপর এখানে আছে 48 আর হচ্ছে 16 আর হচ্ছে 6, টোটাল রেজাল্ট আসবে হচ্ছে 70, তাহলে -70j। আর তারপরে আছে 78 আর 8, 72 আর 8, সেটা হয়ে যাবে -80, এবং তার সাথে মাল্টিপ্লাইড থাকবে কে। এন্ড এইটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, 43i -70j -80k। সো আশা করি এরকম যদি কখনো গ্রেডিয়েন্ট বের করতে দেয় একটা নির্দিষ্ট পয়েন্টে বা নির্দিষ্ট বিন্দুতে, সো হোপফুলি বের করতে পারবা। ঠিক আছে, আমরা তাহলে গ্রেডিয়েন্টের ব্যাপার স্যাপার ক্লোজ করে আমরা চলে যাই হচ্ছে নতুন টপিকে, যেটা হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স, ঠিক আছে, সো ডাইভারজেন্স কি সেটা আবার দেখার চেষ্টা করি। আচ্ছা, এটাকে তোমাদের বইয়ে বাংলায় এরকমই লেখা আছে, ডাইভারজেন্স। প্রথমত যেটা মনে রাখবা, এই যে ডি থেকে মনে রাখবা, ডাইভারজেন্স মানে হচ্ছে ডট গুণন। ডাইভারজেন্স মানে কি ধরনের গুণন, ডট গুণন। কার সাথে কার ডট গুণন, একটা ভেক্টরের সাথে। আমরা নর্মালি জানি যে ডট গুণন দিতে গেলে দুইটা ভেক্টর রাশি প্রয়োজন হয়, তাহলে এখানে দুইটা ভেক্টর রাশি থাকবে। তার মধ্যে একটা ভেক্টর রাশি হবে ওই যে নেবলা অপারেটর, আর আরো একটা ভেক্টর রাশি আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। সো ডট গুণনটা এরকম হবে যে, ধরো আমাদের নেবলা আছে, নেবলা হচ্ছে একটা ভেক্টর রাশি, আর তার সাথে আরো একটা যদি আমরা ভেক্টর রাশি এ নিয়ে আসি, এই যে দেখো এ যে ভেক্টর, তার সাথে নেবলা ভেক্টরের কি হচ্ছে, এখানে ডট গুণ হচ্ছে। এই ডট গুণটাকেই, এই যে নেবলার সাথে যদি কোনো একটা ভেক্টরের ডট গুণ হয়, এই ডট গুণটাকে আমরা বলি হচ্ছে ডাইভারজেন্স। ঠিক আছে, এই ডট গুণটাকেই বলা হয় ডাইভারজেন্স। সো এইটারও আমরা চাইলে একটা ম্যাথ দেখতে পারি যে ডাইভারজেন্স কিভাবে কাজ করে। আচ্ছা, তার আগে খেয়াল করো, ডাইভারজেন্স যেটা আমরা পড়তেছি এখানে, সেটা দ্বারা কি বোঝাচ্ছে, ডট গুণন। আমরা এটাও জানতাম যে ডট গুণনের আরেকটা নাম হচ্ছে কি, স্কেলার গুণন। অর্থাৎ ডট গুণ দিলে আমাদের ভেক্টর রাশি পরিণত হয়ে যায় কিসে, স্কেলার রাশিতে। সো এখানে আমরা সিম্পলি বলতে পারি যে ডাইভারজেন্সের দ্বারা আমরা একটা ভেক্টর রাশিকে কিসে পরিণত করতে পারি, স্কেলার রাশিতে কনভার্ট করতে পারি। ডাইভারজেন্সের মাধ্যমে আমরা একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, সো এইটার এক্সাম্পল বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল এখান থেকে নিয়ে নিই, এটার প্রয়োগটা আমরা বুঝে ফেলবো। ধরো এরকম দেওয়া আছে, এ একটা ভেক্টর,
যার পরিচয়গুলো এরকম দেওয়া আছে, মনে করো যে 2xyz² মাইনাস 3x² yz প্লাস 4xyz এরকম করে দেওয়া আছে। এবং যেহেতু এটা ভেক্টর, সবার সাথে, এই যে এটার সাথে আই আছে, এটার সাথে জে আছে, এন্ড এটার সাথে কে আছে। প্রশ্ন হলো যে এই যে ভেক্টরটা আছে এটার ডাইভারজেন্স নির্ণয় করো। ডাইভারজেন্স নির্ণয় করো। এটা ডাইভারজেন্স বের করতে হবে। সো ডাইভারজেন্স বের করার জন্য কি করা লাগবে? এই ভেক্টর রাশিটাকে নেবলার সাথে ডট গুণ দিতে হবে। তাহলে আমরা যেটা বের করবো এখান থেকে সেটা হচ্ছে নেবলা ডট এ। তাহলে নেবলার ভ্যালু তো আমরা অলরেডি জানি যে ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে। এটা হচ্ছে আমাদের নেবলার ভ্যালু। তার সাথে ডট গুণ দিতে হবে এই রাশিটাকে 2xyz² আই মাইনাস 3x² yz প্লাস 4xyz তো তোমাদের নিশ্চয় মনে আছে যে ডট গুণনের ক্ষেত্রে সিমিলার রাশিগুলোর ক্ষেত্রে আমরা শুধু রেজাল্ট পাই, আর ডিফারেন্ট রাশিগুলোর ক্ষেত্রে রেজাল্ট পাওয়া যায় না, জিরো হয়ে যায়। কিরকম ব্যাপারটা? এই যে আই ডট আই এটার ভ্যালু হবে 1, আই ডট জে এটার ভ্যালু হবে 0, আবার আই ডট কে এটার রেজাল্ট হয়ে যাবে 0। অর্থাৎ সিমিলার রাশি থাকলে তাদের আমরা রেজাল্ট গুলা পাই, একটা নির্দিষ্ট মান পাই। কিন্তু যদি হচ্ছে ভিন্ন ভিন্ন রাশি চলে আসে, অর্থাৎ আই এর সাথে জে অথবা আই এর সাথে কে, তাহলে যেটা হয় যে আমাদের রেজাল্টটা 0 হয়ে যায়, অটোমেটিক্যালি 0 হয়ে যায়। সো আমরা এখানে সেই ব্যাপারটাই কাজে লাগাবো। আই এর সাথে আমরা শুধুমাত্র আই কে গুণ দিতে পারবো, জে এর সাথে আমরা এখানে শুধুমাত্র জে কে গুণ দিতে পারবো, কে এর সাথে শুধুমাত্র কে কে গুণ দিতে পারবো। এর বাইরে যত গুণফল আসবে সবগুলা 0 হয়ে যাবে। তাহলে এখানে খেয়াল করো, শুরুতেই যেটা হবে যে ডেল ডেল এক্স থাকবে, আই এর সাথে আই গুণ দেওয়ার কারণে রেজাল্ট 1 হয়ে যাবে। আর এখানে থাকবে শুধু কি 2xyz²। তারপরে এই যে প্লাস সাইন আছে এখানে, সেই প্লাস সাইনটা বসাইলাম। তারপরে আছে হচ্ছে ডেল ডেল ওয়াই, এইটার সাথে আমরা গুণ দিব কোনটাকে? এই যে -3x²yz এটাকে। আর বাকি সবগুলা ওয়াই এর সাপেক্ষে বা জে এর সাথে বাকি সবগুলা রাশির গুণ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তারপরে আছে প্লাস, এই যে এই প্লাসটাই বসাইছি। দেন এখানে আছে হচ্ছে ডেল ডেল জেড, এইটার সাপেক্ষে কে যেটা আছে, যে কে এর সহগ আমরা নিয়ে আসবো এখানে 4xyz নিয়ে আসলাম। তো এবার খেয়াল করো, এক্স এর সাপেক্ষে আমরা যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ করতেছি, সুতরাং বাকি সবগুলো এখানে ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে বাকি সবগুলোকে বাইরে নিয়ে আসি, 2yz² বাইরে নিয়ে আসলাম। আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 হয়ে যাবে, ওটা লেখার দরকার নাই। প্লাস ওয়াই এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করতেছি বাকি সবগুলা জিনিসকে বাইরে নিয়ে আসি, 3x²z। আর ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন কত হয়ে যাবে? 1, ওইটাও লেখার দরকার নেই। প্লাস জেড এর সাপেক্ষে এই যে 4xy এগুলা ধ্রুবক হিসেবে কাজ করবে, বাইরে নিয়ে আসলাম। আর জেড এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন 1 হয়ে যাবে, যেটা লেখার দরকার নেই। তাহলে ফাইনালি আমরা রেজাল্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম, যে 2yz² মাইনাস 3x²z প্লাস 4xy, এইটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। এন্ড দেখো এই যে ফাইনাল যে রেজাল্টটা আসছে এটার মধ্যে কোনো আই জে কে নাই, তার মানে এই রেজাল্টটা হচ্ছে একটা স্কেলার, স্কেলার রাশি। ঠিক আছে, আমরা আগে দেখে আসছিলাম যে ডাইভারজেন্সের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা ভেক্টর রাশিকে একটা স্কেলার রাশিতে কনভার্ট করতে পারি। যেমন এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমাদের রাশিটা ছিল একটা ভেক্টর রাশি। ঠিক আছে, এটা ছিল কি একটা ভেক্টর রাশি। আর যখন এটাকে আমরা নেবলার সাথে ডট গুণ দিয়ে দিছি, তখন ফাইনাল রেজাল্টটা কি হয়ে গেছে? একটা স্কেলার রাশি হয়ে গেছে। সো এখান থেকে বলা যায় যে ডাইভারজেন্সের মাধ্যমে আমরা একটা ভেক্টর রাশিকে একটা স্কেলার রাশিতে কনভার্ট করে ফেলি। ডাইভারজেন্সের মাধ্যমে আমরা একটা ভেক্টর রাশিকে একটা স্কেলার রাশিতে কনভার্ট করে ফেলি। এখন এই যে ডাইভারজেন্সটা আছে এটার রেজাল্ট 3 রকম হইতে পারে। ডাইভারজেন্সের রেজাল্ট কয় রকম হইতে পারে? 3 রকম। কখনো কখনো দেখবা যে এটার রেজাল্ট পজিটিভ হইতে পারে, মানে ধনাত্মক হইতে পারে। ঠিক আছে, কখনো এটা কি হইতে পারে? শূন্য হইতে পারে, মানে 0 হইতে পারে। আর কখনো কখনো এটা কি হইতে পারে? নেগেটিভ। পজিটিভ হইতে পারে, শূন্য হইতে পারে, আর হচ্ছে নেগেটিভ হইতে পারে। তো যদি পজিটিভ হয়, যদি পজিটিভ হয় তাহলে সেখান থেকে আমরা কিছু ডিসিশন নিব। যদি পজিটিভ রেজাল্ট পাই আমরা ডাইভারজেন্সের, তাহলে সেখান থেকে আমরা কিছু ডিসিশন নিব। তো প্রথম ডিসিশনটা হচ্ছে আমরা নর্মালি ডাইভারজেন্স বের করি কার? একটা ভেক্টর রাশির। এই যে যেমন এখানে দেখো আমরা ডাইভারজেন্স বের করেছিলাম একটা ভেক্টর রাশির। তাহলে যদি কখনো আমাদের ডাইভারজেন্সের ভ্যালু পজিটিভ চলে আসে, তাহলে এখান থেকে আমরা বলবো যে আমাদের ভেক্টর ক্ষেত্র যেটা আছে, ভেক্টর ফিল্ড, সেটা হবে হচ্ছে প্রসারিত।
কি হবে সেটা? প্রসারিত। তাহলে এখান থেকে ডিসিশন নেওয়া যাবে ভেক্টর ক্ষেত্র যেটা আছে সেটা হবে প্রসারিত। প্রসারণ মানে কি? এই যে তার সাইজ বাড়তেছে, তাহলে আমরা বলতে পারি তার আয়তন বৃদ্ধি পাবে। আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক কিরকম? আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তোমরা এরকম একটা ফর্মুলা জানতা যে র সমান সমান হচ্ছে এম ডিভাইডেড বাই ভি। অর্থাৎ আয়তন আর ঘনত্ব হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্কিত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পজিটিভ রেজাল্ট যখন আসবে ডাইভারজেন্সের, সেখান থেকে আমরা বলতে পারি যে আমাদের ভেক্টর ক্ষেত্রটা হবে প্রসারিত বা এক্সপান্ডিং, আয়তনটা বৃদ্ধি পাবে। আর যেহেতু আয়তন ঘনত্ব ব্যস্তানুপাতিক সম্পর্কিত, তাহলে এখান থেকে বলা যায় যে ঘনত্ব যেটা আছে সেটা হ্রাস পাবে। ঘনত্ব কি হবে? হ্রাস। ঘনত্ব হ্রাস। আয়তন বৃদ্ধি পাবে আর ঘনত্ব হ্রাস পাবে। আরো যেটা বলা যায় যে আমাদের ভেক্টর ক্ষেত্র যেটা আছে সেটা হচ্ছে অপসারী। সেটা কি ধরনের? সেটা হচ্ছে অপসারী। ওকে, এই কয়েকটা জিনিস এমসিকিউর জন্য একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস এমসিকিউর জন্য একটু মনে রাখতে হবে। আমরা যদি এটাকে ফিগার দিয়ে দেখাইতে চাই যে পজিটিভ যখন আমাদের ডাইভারজেন্স আসবে তখন ভেক্টর ক্ষেত্রটা এরকম হবে। ধরো এটা আমাদের ভেক্টর ক্ষেত্র, এই যে দেখো বাইরের দিকে তীর চিহ্ন, মানে এটা আস্তে আস্তে এক্সপান্ড হচ্ছে, প্রসারিত হচ্ছে। ওকে, তারপরে আছে শূন্য। যখন জিরো হবে তখন কোনো ধরনের ইফেক্ট দেখা যাবে না, মানে একদম ধরো ধরো হচ্ছে এটাকে আমরা বলতে পারবো যে এটাকে আমরা জিরো হইলে এখানে একটা স্পেশাল নাম দেওয়া হয়, এটাকে বলবো তখন এই ভেক্টর ক্ষেত্রটা হচ্ছে একটা সলিনয়েডাল ক্ষেত্র। সলিনয়েডাল। সলিনয়েডাল মানে কি? ধরো তোমার হচ্ছে গিয়ে ক্ষেত্রটা হচ্ছে এরকম, এরকম যে এই দিক থেকে ভেক্টর রাশি প্রবেশ করতেছে এন্ড এই দিক দিয়ে হচ্ছে বের হচ্ছে। তাহলে দেখো এই যে ভেক্টর রাশিগুলা তারা কি কোনোভাবে প্রসারিত হয়েছে বা সংকুচিত হয়েছে? হয় নাই, কোনো পরিবর্তনই হয় নাই। তো এরকম যদি কোনো ভেক্টর ক্ষেত্র থাকে, সেই ভেক্টর ক্ষেত্রটাকে আমরা বলবো সেটা একটা সলিনয়েডাল ক্ষেত্র। আর সলিনয়েডাল কখন হবে ম্যাথ করে আমরা কিভাবে বুঝতে পারবো? যখন কোনো একটা ভেক্টর রাশির ডাইভারজেন্সের ভ্যালু জিরো হয়ে যাবে তখন আমরা বলবো যে ভেক্টর ক্ষেত্রটা সলিনয়েডাল। ঠিক আছে। আর যেটা হবে নেগেটিভ, নেগেটিভের ক্ষেত্রে ওই যে পজিটিভের জিনিস উল্টা জিনিসগুলা ঘটবে। ভেক্টর ক্ষেত্রটা এখানে সংকুচিত হবে, আয়তন এখানে হ্রাস পাবে, ঘনত্ব এখানে বৃদ্ধি পাবে, এবং সেটাকে আমরা একটা অভিসারী ক্ষেত্র বলতে পারবো। ঠিক আছে, অনেক কিছু বলা যায়। আমি জাস্ট তোমাদেরকে ফিগারটা একটু দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখো এখানে তীর চিহ্নগুলা ভেতরের দিকে, মানে এখানে ভেক্টর ক্ষেত্রটা কি হচ্ছে? সংকুচিত হচ্ছে। আগে হয়েছিল প্রসারিত, এখন কি হবে? সংকুচিত। তাহলে এই তিনটা ব্যাপার একটু মনে রাখতে হবে, এবং এটা হচ্ছে একটা ডিসিশন বলা যায়, একটা সিদ্ধান্ত। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে ডাইভারজেন্স মানে কি? ডট গুণন। কার সাথে আমরা ডট গুণ দিব? এই যে নেবলা অপারেটরের সাথে ডট গুণ দিব। নেবলা অপারেটরের সাথে ডট গুণ দিব। সো নেবলা অপারেটরের সাথে ডট গুণ দেওয়ার পরে রেজাল্ট যেটা আসবে সেটা আসবে একটা স্কেলার রাশি। এবং সেই স্কেলার রাশি আবার তিন রকম হইতে পারে, পজিটিভ, নেগেটিভ আর জিরো। যদি পজিটিভ হয় তাহলে সেখান থেকে চারটা ডিসিশন নেওয়া যাবে। ভেক্টর ক্ষেত্রটা হবে প্রসারিত, আয়তন বৃদ্ধি পাবে, ঘনত্ব হ্রাস পাবে, এবং সেটা হবে অপসারী। ঠিক আছে। তাছাড়া যদি নেগেটিভ হয়ে যায় তাহলে উল্টা কেস, ভেক্টর ক্ষেত্রটা হবে সংকুচিত, আয়তন হ্রাস পাবে, ঘনত্ব বৃদ্ধি পাবে, আর সেটা হবে অভিসারী ক্ষেত্র। আর লাস্টলি যেটা আছে জিরো, জিরো হইলে যেটা হবে সেটা সংকোচনও না প্রসারণও না, যেরকম আছে ওরকম থেকে যাবে। এবং এই ব্যাপারটাকে আমরা নাম দিব হচ্ছে সলিনয়েডাল। ভেক্টর ক্ষেত্রটা কিরকম হবে? সলিনয়েডাল। বা এটাকে আমরা বলতে পারি সিলিন্ডার আকৃতি। এই যে দেখো এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় না, যেরকম আছে ওরকম থেকে গেছে। সো এটাকে আমরা বলতে পারি সিলিন্ডার আকৃতি। সিলিন্ডার আকৃতি। সিলিন্ড্রিকাল বলা যাবে ইংরেজিতে, আর বাংলায় বলে ফেলবো আমরা সিলিন্ডার আকৃতির। ঠিক আছে। আমরা এখান থেকে আরো একটা ম্যাথ করে ফেলি, সেকেন্ড এক্সাম্পল যেটা আছে ডাইভারজেন্স থেকে সেটা দেখে ফেলি। আচ্ছা, আগের ম্যাথটাই করা যায়, আগের ম্যাথটাই করে ফেলি আমরা। ধরো এরকম আছে, এ সমান দেওয়া আছে 2xyz²i মাইনাস 3x² yz প্লাস 4xyz এর ডাইভারজেন্স নির্ণয় করো। এটা ছিল আগের প্রশ্ন। তো আমরা এবার যেটা করব, এর ডাইভারজেন্স বের করব। ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে বের করব। ঠিক আছে। এর ডাইভারজেন্স ধরো এরকম 2 - 1 1, এই বিন্দুতে নির্ণয় করতে বলছে।
2 - 1 এই বিন্দুতে নির্ণয় করতে হবে। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আগে আমরা ওই আগের নিয়মে ডিফারেন্সিয়েট করব, কি বলে ডাইভারজেন্স বের করব। সো ডাইভারজেন্সের রেজাল্ট আমরা ডিরেক্ট ওখান থেকে বসিয়ে দেই কপি করে। ডাইভারজেন্স মানে কি? ডাইভারজেন্স মানে হচ্ছে নেবলার সাথে কি করতে হবে, ডট গুণ দিতে হবে। তাহলে নেবলা ডট এ, এটা রেজাল্ট কত পাইছিলাম আমরা? 2yz²। এই যে দেখো, 2yz² -3x² z -3x² z, আর তার সাথে ছিল +4xy। এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্সের রেজাল্ট। এখন বলে দিছে যেটা যে ডাইভারজেন্স বের করবা, ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে 2 - 1 এই বিন্দুতে বের করতে হবে। 2 - 1 বিন্দুতে বের করতে হবে। তাহলে এই বিন্দুটাই আমরা এখানে এনে XYZ এর জায়গায় বসাই দিব। বসাই দিয়ে যদি কত আসে রেজাল্ট, খেয়াল করো। এখানে অলরেডি 2 আছে, তার সাথে জেড স্কোয়ার মানে হচ্ছে, যে 1² মানে 1 এর সাথে ওয়াই গুণ মানে -1, তাহলে 1 × -1 মিলে -1 হয়ে যাবে। -1 এর সাথে আবার এই যে শুরুর যে 2 আছে সেটা গুণাকারে আছে, তাহলে এখান থেকে টোটাল রেজাল্ট আসবে -2। তারপরে আছে -3x²z। সো জেড মানে হচ্ছে 1 আর x² মানে হচ্ছে 4, তাহলে 4 × 1 মানে শুধু 4, 4 × 3 মানে হয়ে যাবে 12, তাহলে এটা হবে -12। তারপরে আছে 4xy, এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে -1, তাহলে -1 × 2 মানে -2, -2 কে 4 দ্বারা গুণ করলে হবে -8। তাহলে এবার খেয়াল করো, এখানে যেটা আসতেছে -8 আর -12 মিলে হয়ে যাবে -20, তার সাথে আরো 2 মানে -22। তাহলে রেজাল্ট যেটা আসছে সেটা পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে, ডাইভারজেন্সের ভ্যালু সেটা অবশ্যই নেগেটিভ আসছে। আর নেগেটিভ আসা মানে কি, এখান থেকে আমরা কি কি ডিসিশন নিতে পারি, তার আয়তন যেটা আছে সেটা হ্রাস পাচ্ছে, ঠিক আছে। ভেক্টর ক্ষেত্রটা আস্তে আস্তে কি হচ্ছে, সংকুচিত হচ্ছে। এছাড়াও বলা যায় তার ঘনত্ব কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আর যেটা বলা যায় এটা একটা অভিসারী ক্ষেত্র, ঠিক আছে, এটা একটা অভিসারী ক্ষেত্র। এই কয়েকটা ডিসিশন এখান থেকে নেওয়া যায়। তো আশা করি বুঝা গেল যে কিভাবে ডাইভারজেন্স বের করতে হয় এবং কিভাবে একটা সার্টেন পয়েন্টে আমরা ডাইভারজেন্সটা বের করতে পারি। আমাদের এই চ্যাপ্টারের একদম লাস্ট টপিক যেটা আছে সেটি হচ্ছে কার্ল। এই চ্যাপ্টারের একদম লাস্ট টপিক যেটা আছে সেটি হচ্ছে কার্ল। আমরা বলেছিলাম যে আমরা এখানে ভেক্টর ক্যালকুলাসের 3টা স্পেশাল কেস পড়বো। একটা হচ্ছে ডাইভারজেন্স, আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, দুটা পড়ে ফেলছি, এন্ড লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কার্ল। এই কার্লটাই হচ্ছে আমরা এখন পড়বো। ওকে, কার্ল থেকে শুরুতেই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, কার্ল থেকে মনে রাখতে হবে যে এখানে আমরা কোন ধরনের গুণ দিব, ক্রস গুণ। এখানে আমরা কোন ধরনের গুণ দিব, ক্রস গুণ। এন্ড গুণটা কার সাথে হবে, অবভিয়াসলি গুণটা হবে একটা ভেক্টর অপারেটর অর্থাৎ নাবলার সাথে। সো নাবলার সাথে ক্রস গুণ দিতে গেলে অবশ্যই আমাদের একটা ভেক্টর রাশি লাগবে। তার মানে এখানে যেটা হবে, ধরো আমাদের কাছে একটা ভেক্টর রাশি আছে, তার সাথে যদি আমরা নাবলা যেটা আছে সেই নাবলা ভেক্টরের একটা ক্রস গুণ দিয়ে দিই, তাহলে যে রেজাল্টটা আমরা পাবো সেটাকেই বলা হবে কার্ল। সেটাকে কি বলা হবে, কার্ল। তাহলে এখানে যেটা হচ্ছে, আমরা আগে থেকে একটা ভেক্টর রাশি নিচ্ছি, কার্ল বের করার পরে দেখো ক্রস গুণ করার পরে যে রেজাল্ট আসে সবসময় সেটা কি ধরনের রেজাল্ট হয়, ভেক্টর, তাই না, ভেক্টর রাশি হয়। তাহলে এখানে আমরা ভেক্টর রাশি নিব এবং কার্ল বের করার পরেও সেটা কি থাকবে, ভেক্টরই থাকবে। কার্ল বের করার পরেও সেটা কি থাকবে, ভেক্টর থাকবে। তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমরা এখানে 3টা কেস পড়লাম টোটাল। একটা হচ্ছে স্কেলার রাশিকে আমরা ভেক্টর রাশিতে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের মাধ্যমে। তারপরে দেখলাম যে ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে ডাইভারজেন্সের মাধ্যমে। এবং লাস্টলি যেটা দেখতেছি সেটা হচ্ছে ভেক্টরই থেকে যেতে পারে, সেটা কিসের মাধ্যমে, কার্লের মাধ্যমে। ওকে, সো কার্লের ব্যাপারটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা এক্সাম্পল নিতে পারি আগের মতোই। ধরো এরকম দেওয়া আছে, একটা ভেক্টর রাশি যার ভ্যালু হচ্ছে 3x² y i +2y zj +3z²k এরকম আছে। প্রশ্ন হলো যে এর কার্ল নির্ণয় করো। এর কার্ল নির্ণয় করতে হবে। তাহলে কার্ল নির্ণয় করার জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে, এই যে ভেক্টর রাশিটা আছে এটাকে আমরা নেবলা দ্বারা ক্রস গুণ দিব। তাহলে আমরা যেটা সিম্পলি বের করে ফেলবো সেটা হচ্ছে নেবলা ক্রস এ। তো এখানে কি থাকে আমাদের, এই যে i j k,
আমরা যেহেতু নেবলার সাথে আমরা যেহেতু নেবলার সাথে এ যেটা আছে সেই এ ভেক্টরের ক্রস গুণ দিতে চাচ্ছি, সো ক্রস গুণের ক্ষেত্রে আমরা নর্মালি যেটা জানি এটা একটা 3/3 নির্ণায়কের মতো হয়ে যায়, এবং প্রথম রতে কি থাকে, আই জে কে এগুলো থাকে। সেকেন্ড রতে যেটা আসবে, এই যে নেবলার যে আই জে কে এর সহগ আছে সেগুলো আসবে। সো নেবলার আই জে কে এর সহগ কি ছিল, এই যে ডেল ডেল এক্স, এখানে থাকবে ডেল ডেল ওয়াই, এখানে থাকবে ডেল ডেল জেড। আর থার্ড রতে যেটা থাকবে সেটা হচ্ছে সেকেন্ড ভেক্টরের আইজেক এর সহগ। তাহলে সেকেন্ড ভেক্টর কোনটা, এ ভেক্টর। এ ভেক্টরের আইজেক এর সহগ কি কি আছে দেখো তো, 3x² আছে, তার সাথে আছে 2y/z, এবং তার সাথে আছে 3z², এই কয়েকটা আছে। ঠিক আছে, 3x²y, তারপরে জে এর সহগ হচ্ছে 2y/z, আর কে এর সহগ হচ্ছে 3z²। এবার নর্মাল ক্রস গুণের মতোই আমাদের কাজ আগাইতে হবে। তাহলে আই আমরা নিলাম, আই যখন নিব তখন তার কলাম আর তার সারি বাদ চলে যাবে। তাহলে তার কলাম আর তার সারি বাদ দিলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এরকম, যে ডেল ডেল ওয়াই, তার সাথে গুণ থাকবে হচ্ছে 3z² মাইনাস ডেল ডেল জেড, তার সাথে গুণ থাকবে হচ্ছে 2y/z। কিভাবে গুণটা দিছি আশা করি অলরেডি বুঝে গেছো, কারণ আমরা অলরেডি এটা অনেকবার ব্যবহার করছি। আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের ক্ষেত্রে দেখে আসছি, তাছাড়া হচ্ছে ক্রস গুণফল, ভেক্টরের ক্রস গুণফলে দেখে আসছি। যখন আই নিব তখন তার কলাম তার সারি বাদ বাদ দেওয়ার পরে এই যে কোনাকুনি মুখ্য কর্ণ বরাবর আগে গুণ দিব, তারপরে সূত্রের একটা মাইনাস হবে, তারপরে হচ্ছে গৌণ কর্ণ বরাবর গুণ দিব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম রাশি গেল। সেকেন্ড যেটা করতে হবে, জে নিতে হবে। তাহলে জে এর সামনে কি বসবে, মাইনাস। আমরা যেটা জানি প্রথম রাশির সামনে প্লাস বসবে, তারপরে মাইনাস, তারপরে আবার কি প্লাস। তাহলে জে নেওয়ার পরে কি কি থাকতেছে খেয়াল করো, জে যখন নিয়ে নিছি তখন তার কলাম তার সারি বাদ বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে ডেল ডেল এক্স এর সাথে থাকবে 3z², ডেল ডেল এক্স এর সাথে থাকবে 3z², তারপরে সূত্রের একটা মাইনাস, এন্ড যেটা হবে ডেল ডেল জেড এর সাথে থাকবে, ডেল ডেল জেড এর সাথে থাকবে হচ্ছে 3x²y, 3x²y এরকম থাকবে। ঠিক আছে, আর লাস্টলি যেটা হবে প্লাস কে এর রেসপেক্টে যদি আমরা হিসাব করি, কে এর সারি এবং কলাম বাদ বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে ডেল ডেল এক্স অফ 2y/z মাইনাস ডেল ডেল ওয়াই অফ 3x²y, এইরকম একটা জিনিস বাকি থাকবে। ঠিক আছে, এবার কি করতে হবে, ওই যে আংশিক অন্তরীকরণ করা শুরু করে দিতে হবে। তাহলে এখানে আই আছে, আই বসাই দিলাম। ওয়াই এর সাপেক্ষে যখন আমরা ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি এখানে কোনো ওয়াই নাই, তাহলে এটা পুরোটা কি হয়ে যাবে, 0। মাইনাস জেড এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করতেছি তখন 2y বাইরে চলে আসবে, এন্ড জেড এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাহলে এটা লেখা লাগবে না। মাইনাস জে এর সাপেক্ষে জে নিলাম, তারপরে এক্স এর সাপেক্ষে 3z² এর ডিফারেন্সিয়েশন কত হবে, 0, কারণ এখানে কোনো এক্স নাই। মাইনাস জেড এর সাপেক্ষে 3x²y, এটার ডিফারেন্সিয়েশন কত হবে, 0, কারণ এখানে কোনো জেড নাই। প্লাস এক্স এর সাপেক্ষে 2y/z, এটার ডিফারেন্সিয়েশন হবে 0, কারণ এখানে কোনো এক্স নাই। মাইনাস ওয়াই এর সাপেক্ষে 3x²y এর ডিফারেন্সিয়েশন হবে, 3x² বাইরে চলে আসবে, এন্ড ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1। সো ফাইনালি আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে -2yi, এটা তো পুরোটা 0 হয়ে গেছে, এই জায়গাটাতে থাকবে হচ্ছে -3x²k। তাহলে এটাকে একটু সুন্দর করে লিখলে এরকম হবে, মাইনাস ইন্টু 2yi প্লাস 3x²k। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। কার্ল বের করার পরে যে রেজাল্টটা আসছে, খেয়াল করো, কার্ল বের করার পরে যে রেজাল্টটা আসছে সেটা কিন্তু একটা ভেক্টর রাশি আইজেকে আছে। কার্ল বের করার পরে যে রেজাল্টটা আসছে সেটা একটা ভেক্টর রাশি আইজেকে আসছে। সো আমরা বলতেই পারি যে আমাদের কার্ল বের করার পরে যে রেজাল্ট আসে সেটা নিজে একটা ভেক্টর রাশি থেকে যায়। ঠিক আছে, আমরা এই ম্যাথটাকে একটু এক্সটেন্ড করতে পারি। যদি বলতো এরকম যদি বলতো এরকম যে আগের ভেক্টরটাই দেওয়া আছে, মনে করো 3x² y, তার সাথে আছে 2yz এন্ড তার সাথে আছে মনে করো হচ্ছে 3z²k। সো এই যে ভেক্টর রাশিটা আছে, মনে মনে করো আগের মতোই যে এটার কার্ল বের করতে দিল, এর কার্ল নির্ণয় করো। তবে এবার একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে দিল, ধরো 1 -1 1, এই বিন্দুতে নির্ণয় করতে বলছে। 1 -1 1 বিন্দুতে নির্ণয় করো।
তাহলে আমাদের এবার কি করতে হবে, আগের মতোই কার্ল বের করতে হবে এবং তারপরে এই বিন্দুটা এক্স ওয়াই জেড এর জায়গায় বসাই দিতে হবে। তো আমি এখানে ডিরেক্ট রেজাল্টটাই লিখে ফেলতেছি। আমাদের কার্লের রেজাল্ট আসছিল এরকম যে নেবলা ক্রস এ, নেবলা ক্রস এ, এটার রেজাল্ট আসছিল কত, মাইনাস ইন্টু টু ওয়াই আই, মাইনাস ইন্টু টু ওয়াই আই প্লাস হচ্ছে 3x² কে, প্লাস 3x² কে। এবার আমি যেটা করব, এই রেজাল্টের মধ্যে ওই পয়েন্টগুলা বসাই দেবো, এই রেজাল্টের মধ্যে ওই পয়েন্টগুলা বসাই দেবো। পয়েন্ট যদি বসাই দেই, ওয়াই এর ভ্যালু হচ্ছে -1, ওয়াই এর ভ্যালু -1, তাহলে -1 দ্বারা এই যে আমরা এটাকে ব্র্যাকেটের ভিতরে লিখে ফেলি, -1 দ্বারা 2 কে গুণ করলে হবে -2, তার সাথে আই থাকবে। এন্ড তারপরে খেয়াল করো, x² মানে হচ্ছে কত, 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে শুধু 1, 1 দ্বারা 3 কে গুণ করলে হয়ে যাবে শুধু 3, আর তার সাথে কে থাকবে। এবার যদি মাইনাস দ্বারা গুণ করে দাও, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 2i মাইনাস 3k, এন্ড এইটাই হবে আমাদের ফাইনাল রেজাল্ট। সো যদি কখনো একটা নির্দিষ্ট বিন্দুতে আমাদের ডাইভারজেন্স কার্ল অথবা গ্রেডিয়েন্ট বের করতে দেয়, সো আমরা কি করব, শুরুতে নর্মাল নিয়মে ডাইভারজেন্স কার্ল অথবা গ্রেডিয়েন্ট বের করব এবং রেজাল্ট যেটা আসবে ওইটার মধ্যে বিন্দুগুলো বসাই দেবো। এক্স এর ভ্যালু এক্স এর জায়গায় বসাবো, ওয়াই এর ভ্যালু ওয়াই এর জায়গায় বসাবো, এন্ড জেড এর ভ্যালু জেড এর জায়গায় বসাবো। সো আশা করি বুঝতে পেরেছো যে আমরা কিভাবে এই যে ডাইভারজেন্স কার্ল এবং গ্রেডিয়েন্ট নির্ণয় করে থাকি। আচ্ছা, এখান থেকে কিছু জিনিস একটু মনে রাখতে হবে। প্রথম যে ব্যাপারটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যদি কখনো কার্লের ভ্যালু জিরো আসে, যদি কখনো কার্লের ভ্যালু কি আসে, জিরো আসে, কার্লের ভ্যালু কিন্তু জিরো হইতে পারে, জিরো নাও হইতে পারে। তো কার্ল যদি জিরো হয়ে যায়, শূন্য হয়ে যায়, শূন্য, আর আরেকটা কেস কি অশূন্য, অশূন্য মানে কি সেখানে পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, আর শূন্য মানে ডিরেক্ট জিরো চলে আসা। তো ডিরেক্ট যদি জিরো চলে আসে, তাহলে আমরা এখান থেকে ডিসিশন নিব যে ভেক্টর ক্ষেত্র আমাদের যেটা থাকবে, ধরো এ ভেক্টর যেটা ছিল সেটা হবে অঘূর্ণনশীল, মানে সে ঘুরতে পারবে না। ঘুরতে না পারা মানে কি, তার মধ্যে যে শক্তিটা ছিল সেটা খরচ হবে না বা অপচয় হবে না। সো আমরা বলতে পারি তার শক্তি যেটা আছে সেটা সংরক্ষণশীল থাকবে, বা ভেক্টর ক্ষেত্রটা সংরক্ষণশীল থাকবে। তো এখান থেকে দুটা ডিসিশন নেওয়া যাবে। একটা হচ্ছে যে কার্লের ভ্যালু যদি শূন্য হয়, তাহলে ভেক্টর ক্ষেত্র যেটা থাকবে সেটা হবে অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল। কার্লের ভ্যালু জিরো হইলে অঘূর্ণনশীল হবে, একই সাথে সেই ক্ষেত্রটা কি হবে, সংরক্ষণশীল হবে, অঘূর্ণনশীল হবে এবং কি হবে, সংরক্ষণশীল হবে। আর যদি জিরো না হয়, অশূন্য হয়, নন জিরো হয়, প্লাস হয় অথবা মাইনাস হয়, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের আমাদের যে ভেক্টর ক্ষেত্রটা থাকবে সেটা হবে ঘূর্ণনশীল। সেটা কি হবে, ঘূর্ণনশীল। ঘুরলে সেটা কি হবে না, সংরক্ষণশীল হবে না, সেটা হয়ে যাবে অসংরক্ষণশীল। ঘুরলে সেটা হয়ে যাবে অসংরক্ষণশীল। তাহলে এখান থেকে এই দুটা ডিসিশন নেওয়া যাবে। একটা হচ্ছে কার্লের ভ্যালু জিরো হয়ে গেলে ভেক্টর ক্ষেত্রটা হবে সংরক্ষণশীল এবং অঘূর্ণনশীল, আর কার্লের ভ্যালু যদি জিরো না হয় তাহলে যেটা হবে, ভেক্টর ক্ষেত্রটা হবে ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। ঠিক আছে। সো হোপফুলি এই পর্যন্ত সবকিছু ক্লিয়ার। আমি লাস্ট একটা ছোট্ট টপিক এই চ্যাপ্টার থেকে পড়াইয়া এটাই চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেলবো। সেই টপিকটা হচ্ছে এরকম, মনে রাখবো আমাদের কাছে কখনো যদি সরণ দেওয়া থাকে, ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা সরণ বলে থাকি, সরণ দেওয়া থাকলে সেখান থেকে যদি বেগ বের করতে দেয়, তাহলে আমরা কি করব, তাকে সরণের যে রাশি থাকবে তাকে আমরা ডিফারেন্সিয়েট করব। তারপরে বেগ যদি দেওয়া থাকে সেখান থেকে যদি ত্বরণ বের করতে দেয়, মানে এসিলারেশন বের করতে দেয়, তাহলে বেগটাকেও আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব, তাহলে কি পেয়ে যাব, ত্বরণ। এখন যদি কখনো যেটা এটা করে যে এ থেকে ভি বের করতে দেয়, অর্থাৎ ত্বরণ থেকে বেগ বের করতে দেয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ত্বরণকে ইন্টিগ্রেশন করে ফেলবো, তাহলেই বেগ পেয়ে যাব। আবার বেগ থেকে যদি সরণ বের করতে দেয়, তাহলে বেগকে আমরা ইন্টিগ্রেট করব, করলে সরণ পেয়ে যাব। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবা যে সরণ একটা রাশি যদি আমাদের কাছে দেওয়া থাকে, সরণ আকারে একটা রাশি যদি দেওয়া থাকে, সেই সরণকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো বেগ, এবং বেগকে ডিফারেন্সিয়েট করলে পাবো হচ্ছে ত্বরণ। উল্টা কাজটা যদি করি যে ত্বরণকে ইন্টিগ্রেট করি তাহলে পাবো বেগ, এবং বেগকে ইন্টিগ্রেট করলে পাবো কি, সরণ। এবং এটাকে আমরা ইকুয়েশন আকারে যদি লিখতে চাই, এরকম আসবে যে ডিডিটি অফ এস। অবশ্যই ডিফারেন্সিয়েশন যেটা আছে সেটা করতে হবে সময়ের সাপেক্ষে। সো সময়ের সাপেক্ষে যদি আমরা সরণকে ডিফারেন্সিয়েট করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বেগ, এবং সময়ের সাপেক্ষে যদি হচ্ছে আমি বেগকে ডিফারেন্সিয়েট করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ত্বরণ। ঠিক আছে, সময়ের সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েট করলে পাবো বেগ, এবং সময়ের সাপেক্ষে বেগকে ডিফারেন্সিয়েট করলে পাবো হচ্ছে ত্বরণ। উল্টা কাজটা যদি করি যে সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে আমরা যদি ত্বরণকে ইন্টিগ্রেট করি, তাহলে ইন্টিগ্রেশন অফ ত্বরণ কিসের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে।
তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ব্যাগ। আবার ইন্টিগ্রেশন অফ ব্যাগ, অর্থাৎ ব্যাগকে যদি আমরা ইন্টিগ্রেট করি কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সরণ। ঠিক আছে, এটার আরো বিস্তারিত অ্যাপ্লিকেশন আমরা থার্ড চ্যাপ্টার যেটা আছে ডায়নামিক্স বা গতিবিদ্যাতে গিয়ে পাবো। আপাতত এইটুকু মনে রাখলেই হবে যে সময়ের সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে ব্যাগ, সময়ের সাপেক্ষে ব্যাগকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে ত্বরণ। উল্টাভাবে চিন্তা করলে সময়ের সাপেক্ষে ত্বরণকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে ব্যাগ, এবং সময়ের সাপেক্ষে ব্যাগকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে সরণ। সো এটা একটা ছোট্ট এক্সাম্পল আমি যদি একটু দেখাই। ধরো তোমার কাছে এরকম আছে, ধরো ভি যেটা আছে বেগের রাশি মনে করো দেওয়া আছে যে 3x², 3x²। আচ্ছা, এক্স না হলে এটা হচ্ছে টি আকারে দেওয়া থাকবে। ধরো এরকম আছে 3t², 3t² i +4tj এরকম দেওয়া আছে মনে করো। তো এখান থেকে প্রশ্ন করলো যে ত্বরণের মান কত। তাহলে তুমি কি করবা? ত্বরণ মানে তুমি যেটা জানো সেটা হচ্ছে ডিডিটি অফ ভি, অর্থাৎ বেগকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা যায় তাহলে কি পাওয়া যায়? ত্বরণ। তাহলে আমরা যেটা করব ডিডিটি অফ ভি বের করব। ভির ভ্যালু কি দেওয়া আছে? 3t² i +4tj এইটা দেওয়া আছে। তাহলে এবার কাজ কি? টির সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করা। তাহলে টির সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি অবশ্যই আই বাইরে চলে আসবে, থ্রিও বাইরে চলে আসবে, এন্ড ওই যে টির সাপেক্ষে টি² কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে সেটা হয়ে যাবে 2t। 2t আর 3 গুণ করলে হয়ে যাবে কত? 6t। তাহলে এটা হয়ে যাবে 6ti, তারপরে থাকবে প্লাস। এবার খেয়াল করো 4 বাইরে চলে আসবে, টির সাপেক্ষে টির ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 1, তাহলে এটা হয়ে যাবে 4j। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট এই যে ত্বরণের যে ভ্যালুটা সেটা চলে আসবে এরকম যে ত্বরণ a = হয়ে যাবে 6ti + 4j। সো সিম্পল ব্যাপার, কখনো যদি ব্যাগ দেওয়া থাকে সেখান থেকে তুমি চাইলে ত্বরণ বের করতে পারো ডিফারেন্সিয়েট করে, সরণ দেওয়া থাকলে সেখান থেকে ডিফারেন্সিয়েট করে ব্যাগ বের করতে পারো। উল্টাভাবে চিন্তা করলে আমরা ত্বরণ থেকে ইন্টিগ্রেট করে ব্যাগ পাইতে পারি এবং ব্যাগ থেকে ইন্টিগ্রেট করে সরণ পাইতে পারি। তো এই ব্যাপারগুলোর আরো বিস্তারিত অ্যাপ্লিকেশন আমরা গতিবিদ্যাতে পাবো। আমাদের ভেক্টর চ্যাপ্টারটা এই পর্যন্ত থাকবে। তোমাদের জন্য সাজেশন যেটা সেটা থাকবে যে বইয়ে যতগুলো ম্যাথ আছে, এই চ্যাপ্টারের বইয়ে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ আগে করে ফেলবা। আর তারপরে হচ্ছে বোর্ড প্রশ্ন যেগুলো আছে সিকিউ, সেই সৃজনশীল প্রশ্নগুলো নিজে নিজে সলভ করার চেষ্টা করবা। আশা করি ইনশাল্লাহ সবগুলোই সলভ করতে পারবা। তবে দুই একটা এক্সেপশন থাকতেই পারে যেটা পারবা না, সেটা হচ্ছে তুমি সলিউশনটা দেখে নিতে পারো অথবা আমাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে হয়তো আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।